আসসালামু আলাইকুম। আজকে একটি প্রশ্ন আলোচনা করব। প্রশ্নটি নেওয়া হয়েছে ইংলিশ ডিপার্টমেন্টের থার্ড ইয়ারের ক্রিটিসিজম সাবজেক্টটি থেকে। প্রশ্নটি হলো, ক্রিটিক্যালি ডিসকাস অ্যারিস্টটলস থিওরি অফ ইমিটেশন অর মিমিসিস ইন পোয়েটিক্স। অর্থাৎ পোয়েটিক্সে অ্যারিস্টটলের অনুকরণ বা মিমিসিস এর এই তত্ত্বটি সমালোচনামূলক আলোচনা করুন। শুরু করছি। ইন্ট্রোডাকশন। Aristotle's poetics stands as one of the foundational texts in literary theory, offering a systematic account of tragedy and poetic art. Central to his theory is the concept of imitation or mimesis, which he redefines from earlier philosophical interpretations, particularly those of Plato. অর্থাৎ ভূমিকা, অ্যারিস্টটলের পোয়েটিক্সে সাহিত্যতত্ত্বের অন্যতম মৌলিক গ্রন্থ হিসেবে বিবেচিত, যা ট্র্যাজেডি এবং কাব্যিক শিল্পের একটি নিয়মতান্ত্রিক বর্ণনা প্রদান করে। তার তত্ত্বের কেন্দ্রবিন্দুতে রয়েছে অনুকরণ বা মিমিসিস, যা তিনি পূর্ববর্তী দার্শনিক ব্যাখ্যাগুলি থেকে, বিশেষ করে প্লেটোর ব্যাখ্যাগুলি থেকে পুনর্নির্ধারণ করেছেন। অ্যারিস্টটল elevates mimesis as the core of artistic creation, offering a framework that links literature, psychology, ethics, and aesthetics. Unlike Plato, who saw imitation as a mere copy of reality and therefore a distortion of truth, Aristotle considers imitation a natural human activity that serves cognitive, emotional, and social functions. Following points outline and critically assesses Aristotle's theory. অ্যারিস্টটল মিমিসিসকে শৈল্পিক সৃষ্টির মূল হিসেবে উন্নীত করেছেন। এমন একটি কাঠামো প্রদান করেছেন যা সাহিত্য, মনোবিজ্ঞান, নীতিশাস্ত্র এবং নান্দনিকতার সাথে যুক্ত। প্লেটোর বিপরীতে, যিনি অনুকরণকে বাস্তবতার একটি নিছক অনুলিপি এবং তাই সত্যের বিকৃতি হিসেবে দেখিয়েছেন, অ্যারিস্টটল অনুকরণকে একটি প্রাকৃতিক মানবিক কার্যকলাপ বলে মনে করেন, যা জ্ঞানীয়, মানসিক এবং সামাজিক কার্য সম্পাদন করে। নিম্নলিখিত বিষয়গুলি অ্যারিস্টটলের তত্ত্বের রূপরেখা এবং সমালোচনামূলক মূল্যায়ন করে। ইমিটেশন অ্যাজ এ ন্যাচারাল ইনস্টিংক্ট, প্রাকৃতিক প্রবৃত্তি হিসেবে অনুকরণ। Aristotle begins by asserting that imitation is natural to human beings from childhood. It is
through imitation that humans first learn and understand the world around them. This view presents mimesis as an inherent and essential human capacity rather than a flawed duplication of reality. It validates art as a meaningful activity rooted in human psychology and development. অ্যারিস্টটল জোর দিয়ে শুরু করেন যে শৈশব থেকেই মানুষের জন্য অনুকরণ স্বাভাবিক। মানুষের অনুকরণের মাধ্যমেই মানুষ প্রথমে তাদের চারপাশের জগৎ দেখে এবং বোঝে। এই দৃষ্টিভঙ্গি বাস্তবতার ত্রুটিপূর্ণ প্রতিলিপির পরিবর্তে মিমেসিসকে একটি সহজাত এবং অপরিহার্য মানবিক দক্ষতা হিসেবে উপস্থাপন করে। এই শিল্পকে মানব মনোবিজ্ঞান এবং বিকাশের মূলে নিহিত একটি অর্থপূর্ণ কার্যকলাপ হিসেবে বৈধতা দেয়। ইমিটেশন ইন আর্ট অ্যান্ড লিটারেচার, শিল্প এবং সাহিত্যে অনুকরণ। ফর অ্যারিস্টটল, all art is imitation but not necessarily of visible or literal reality. Poets imitate human actions, emotions, and experiences, not just physical appearances. This broadens the scope of limited imitation beyond surface resemblance and emphasizes the intellectual and emotional engagement of the audience with artistic representation. অর্থাৎ শিল্প ও সাহিত্য অনুকরণ। অ্যারিস্টটলের মতে সমস্ত শিল্পই অনুকরণ, তবে দৃশ্যমান বা আক্ষরিক বাস্তবতার অনুকরণ নয়। কবিরা কেবল শারীরিক উপস্থিতি নয়, মানুষের ক্রিয়া, আবেগ এবং অভিজাত অনুকরণ করেন। এটি পৃষ্ঠের দৃশ্যের বাইরেও অনুকরণের পরিধি বিস্তৃত করে এবং শৈল্পিক উপস্থাপনের মাধ্যমে দর্শকদের বৌদ্ধিক এবং মানসিক সম্পৃক্ততার উপর জোর দেয়। মিডিয়াম, অবজেক্ট অ্যান্ড ম্যানার ইমিটেশন, অনুকরণের মাধ্যম, বস্তু এবং পদ্ধতি। Aristotle distinguishes imitation through three aspects: medium, language, rhythm, melody; the objects, noble or base characters; the manner, narration or dramatic enactment. This classification allows for different forms of literature: tragedy, epic, comedy, and dithyrambic poetry to be understood in relation to their stylistic and structural choices. অর্থাৎ অনুকরণের মাধ্যম, বস্তু এবং পদ্ধতি। অ্যারিস্টটল অনুকরণকে তিনটি দিকের মাধ্যমে আলাদা করেছেন: মাধ্যম, ভাষা, ছন্দ, সুর; বস্তু, মহৎ বা মৌলিক চরিত্র; এবং পদ্ধতি, বর্ণনা বা নাটকীয় অভিনয়। এই শ্রেণীবিভাগ সাহিত্যের বিভিন্ন রূপ, মহাকাব্য, ট্র্যাজেডি, কৌতুক এবং
দ্বিধাগ্রস্ত কবিতা তাদের তাদের শৈলীগত এবং কাঠামোগত পছন্দের সাথে সম্পর্কিত বোঝার অনুমতি দেয়। ইমিটেশন অফ অ্যাকশন নট ক্যারেক্টার। চরিত্রে নয় কর্মের অনুকরণ। কে অ্যারিস্টোটেলিয়ান insight is that poetry imitates actions rather than mere people or static traits. The focus is on human behavior and its consequences. Action becomes central to the structure of tragedy, giving rise to plot mythos, which he considers the soul of tragedy. অর্থাৎ চরিত্রে নয় কর্মের অনুকরণ। একটি গুরুত্বপূর্ণ অ্যারিস্টোটলীয় অন্তর্দৃষ্টি হল যে কবিতা কেবল মানুষ বা স্থির বৈশিষ্ট্যের পরিবর্তে কর্মের অনুকরণ করে। মানুষের আচরণ এবং তার পরিণতির ওপর জোর দেওয়া হয়। কর্ম ট্র্যাজেডির কাঠামোর কেন্দ্রবিন্দুতে পরিণত হয়, যা প্লট মাইথোস তৈরি করে, যাকে তিনি ট্র্যাজেডির আত্মা বলে মনে করেন। ট্র্যাজেডি অ্যাজ দ্য হাইয়েস্ট ফর্ম অফ ইমিটেশন। ট্র্যাজেডিকে অনুকরণের সর্বোচ্চ রূপ। Aristotle places tragedy at the highest level of mimetic art because it deals with serious, complete actions and evokes profound emotional responses, pity and fear, leading to catharsis. This positions tragedy not only as entertainment but as a morally and psychologically purgative experience. ট্র্যাজেডিকে অনুকরণের সর্বোচ্চ রূপ। অ্যারিস্টটল ট্র্যাজেডিকে অনুকরণ শিল্পের সর্বোচ্চ স্তরে স্থান দেন, কারণ এটি গুরুতর সম্পূর্ণ কর্মের সাথে সম্পর্কিত এবং গভীর মানসিক প্রতিক্রিয়া, করুণা এবং ভয়, যা ক্যাথারসিসের দিকে পরিচালিত করে, জাগিয়ে তোলে। এটি ট্র্যাজেডিকে কেবল বিনোদন হিসেবে নয়, নৈতিক ও মানসিকভাবে শুদ্ধকরণ অভিজ্ঞতা হিসেবেও স্থান দেয়। ক্যাথারসিস অ্যান্ড ইমোশনাল পিউরিফিকেশন। ক্যাথারসিস এবং আবেগগত শুদ্ধিকরণ। Aristotle introduces the concept of catharsis, a term that has been variously interpreted as emotional cleansing, clarification, or intellectual insight. Through the imitation of serious action, tragedy enables the audience to comfort and release intense emotions, leading to a balanced emotional state. অর্থাৎ ক্যাথারসিস এবং আবেগগত শুদ্ধিকরণ। অ্যারিস্টটল ক্যাথারসিসের ধারণাটি প্রবর্তন করেন, একটি শব্দ যা বিভিন্নভাবে আবেগগত শুদ্ধিকরণ, স্পষ্টীকরণ বা বৌদ্ধিক অন্তর্দৃষ্টি হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। গুরুতর কর্মের অনুকরণের মাধ্যমে ট্র্যাজেডি দর্শকদের তীব্র আবেগের মুখোমুখি হতে এবং মুক্তি দিতে সক্ষম করে, যা একটি ভারসাম্যপূর্ণ মানসিক অবস্থার দিকে পরিচালিত করে। ইমিটেশন অ্যান্ড ইউনিভার্সালিটি। অনুকরণ এবং সার্বজনীনতা। Unlike Plato's concern with art's falsehood, Aristotle asserts
that poetry is more philosophical than history. History deals with what has happened, while poetry deals with what could happen, focusing on universal truths. This elevates the poet's role from mere chronic, chronical, chronicle, chronicle টু ভিশনারি থিঙ্কার, অর্থাৎ অনুকরণ এবং সর্বজনীনতা। শিল্পের মিথ্যাচারের প্রতি প্লটের উদ্বেগের বিপরীতে অ্যারিস্টটল দাবি করেন যে কবিতা ইতিহাসের সবচেয়ে বেশি দার্শনিক ঐতিহাসিক ইতিহাস বা ঘটেছে তা নিয়ে আলোচনা করে। যখন কবিতা যা ঘটতে পারে তা নিয়ে আলোচনা করে, সর্বজনীন সত্যের উপর দৃষ্টি নিবদ্ধ করে। এটি কবিতার ভূমিকাকে কেবল কালানুক্রমিক থেকে দূরদর্শী চিন্তাবিদে উন্নীত করে। ইমিটেশন অ্যান্ড মরাল পারপাস, অনুকরণ এবং নৈতিক উদ্দেশ্য। দো নট ডিডাক্টিক ইন দ্য প্লাটোনিক সেন্স, Aristotle acknowledges the moral function of poetry by observing, imitating actions and consequences. Audiences gain ethical insights. The mimetic process thus nurtures ethical reflection and emotional growth. অনুকরণ এবং নৈতিক উদ্দেশ্য। প্লাটোনিক অর্থে শিক্ষামূলক না হলেও অ্যারিস্টটল কবিতার নৈতিক কার্যকারিতা স্বীকার করেন। অনুকরণ করা ক্রিয়া এবং পরিণতি পর্যবেক্ষণ করে শ্রোতারা নৈতিক অন্তর্দৃষ্টি লাভ করে। অনুকরণ প্রক্রিয়া এইভাবে একটি প্রতিফলন এবং মানসিক বিকাশকে লালন করে। ডিফেন্স এগেনিস্ট প্লাটোস ক্রিটিসিজম, প্লেটোর সমালোচনার বিরুদ্ধে প্রতিরক্ষা। ইমপ্লিসিটি, অ্যারিস্টটলস থিওরি সার্ভস অ্যাজ এ রিবিউটাল টু প্লাটো, হু dismissed poets from his ideal republic. Aristotle's emphasis on the educative, moral, emotional, and universal dimensions of mimesis provides a more constructive and humanistic view of art. অর্থাৎ প্লেটোর সমালোচনার বিরুদ্ধে প্রতিরক্ষা। স্পষ্টতই ইমপ্লিসিটি অর্থাৎ স্পষ্টতই অ্যারিস্টটলের তত্ত্ব প্লেটোর প্রতি খণ্ডন হিসেবে কাজ করে। যিনি কবিদের তার আদর্শ প্রজাতন্ত্র থেকে বরখাস্ত করেছিলেন। অনুকরণের শিক্ষামূলক, আবেগগত এবং সর্বজনীন মাত্রার ওপর অ্যারিস্টটলের জোর শিল্পের আরও গঠনমূলক এবং মানবিক দৃষ্টিভঙ্গি প্রদান করে। লিমিটেশনস অফ অ্যারিস্টটলস থিওরি, অ্যারিস্টটলের তত্ত্বের সীমাবদ্ধতা। Despite its depth, Aristotle's theory has its imitations. His focus on tragedy and neglect of other genres like lyric poetry limits the universality of his claims.
Furthermore, later critics have argued that mimesis in modern and postmodern context can include um, abstraction, fragmentation, or even non-representational art, which do not neatly fit অ্যারিস্টটলস ফ্রেমওয়ার্ক। অর্থাৎ অ্যারিস্টটলের তত্ত্বের সীমাবদ্ধতা, গভীরতা সত্ত্বেও অ্যারিস্টটলের তত্ত্বের সীমাবদ্ধতা রয়েছে। ট্র্যাজেডির ওপর তার মনোযোগ এবং অন্যান্য ধারার যেমন গীতিকবিতা অবহেলা তার দাবির সর্বজনীনকে সীমিত করে। অধিকন্তু পরবর্তী সমালোচকরা যুক্তি দিয়েছেন যে আধুনিক এবং উত্তর আধুনিক প্রেক্ষাপটে মিমেসিসের মধ্যে বিমূর্ততা, খণ্ডিতকরণ, এমনকি অপ্রতিনিধিত্বমূলক শিল্প অন্তর্ভুক্ত থাকতে পারে, যা অ্যারিস্টটলের কাঠামোর সাথে সুন্দরভাবে খাপ খায় না। কনক্লুশন: Aristotle's theory of imitation in poetics marks a critical shift in the understanding of art and literature by grounding mimesis in human nature and emphasizing its cognitive and emotional functions. He transforms it from a source of deception into a means of enlightenment. Though rooted in classical aesthetics, his ideas remain deeply relevant to the study of narrative drama and the role of art in society. অর্থাৎ পোয়েটিক্সে অ্যারিস্টটলের অনুকরণ তত্ত্ব শিল্প এবং সাহিত্যিক বোঝাপড়া একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন চিহ্নিত করে। মানব প্রকৃতিতে মিমেসিসকে ভিত্তি করে এবং এর জ্ঞানীয় এবং মানসিক কার্যকারিতার ওপর জোর দিয়ে তিনি এটিকে প্রতারণার উৎস থেকে আলোকিত করার মাধ্যমে রূপান্তরিত করেছিলেন। যদিও নিওক্লাসিক্যাল বা ক্লাসিক্যাল নান্দনিকতায় প্রথিত তার ধারণাগুলি আখ্যান, নাটক এবং সমাজে শিল্পের ভূমিকায় অধ্যয়নের সাথে গভীরভাবে প্রাসঙ্গিক। ধন্যবাদ সাথে থাকার জন্য। ভিডিও কেমন লাগে সেটা কমেন্টে জানাবেন এবং কোন কোন টপিকে ভিডিও দিলে ভালো হয় সেটা কমেন্টে জানাবেন।